Hello everyone and welcome to another short episode of our project management learning session. আজকের এপিসোডে আমরা খুবই সংক্ষেপে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট আমরা কি করি সেই সম্পর্কে কিছু জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথমেই যদি আমি একটু খুবই জেনারেলি আলোচনা করি, আমরা প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টটা শুরু করি যখন আমাদের স্কোপটা মোটামুটি ফাইনালাইজ হয়। তার মানে হলো যে আমাদের প্রজেক্টে কি কি কাজ করতে হবে সেটা যদি আমরা স্পেসিফিকলি ফাইনালাইজ করতে পারি, তাহলে আমি আমার শিডিউল ম্যানেজমেন্ট স্টেপে আসতে পারবো। সো আমাদের কাছে প্রজেক্টের যেই সব ডেলিভারেবলস গুলো আছে, যেগুলো আমাদের কাস্টমারকে ডেলিভারি করতে হবে, সেটার লিস্ট থাকা লাগবে, যেটাকে আমরা বলছি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অথবা ওয়ার্ক প্যাকেজ। এখন এই ওয়ার্ক প্যাকেজটাকে কমপ্লিট করার জন্য আমাকে কি কি অ্যাকশন নিতে হবে, কি কি টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা আমাকে বের করতে হবে। সো এটা আমরা করি হলো ডিফাইন অ্যাক্টিভিটিস এই প্রসেসে। তার মানে আমরা চেষ্টা করি আমাদের যে ওয়ার্ক প্যাকেজগুলো আছে সেই ওয়ার্ক প্যাকেজগুলোতে কমপ্লিট করতে হলে কি কি অ্যাকশন নিতে হয়, কি কি টাস্ক কমপ্লিট করতে হয়। তো আমরা আমরা স্ট্রাকচার ওয়েতে আমরা একটা অ্যাক্টিভিটি লিস্ট জেনারেট করার চেষ্টা করি। যখন আমি অ্যাক্টিভিটি লিস্টটা পেয়ে যাই, তার মানে আমার একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে কি কি কাজ করতে হবে, এটা যখন আমি পেয়ে যাই, তখন আমি কিন্তু আমার প্রজেক্টের জন্য অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে যায়। তার মানে বেসিক্যালি আপনি যদি খুব সহজে চিন্তা করেন, আপনি যখন অ্যাক্টিভিটি পাচ্ছেন, তার মানে অ্যাক্টিভিটিতে কি কি রিসোর্স ইউজ করতে হবে সেটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে, বা সেটা সম্পর্কে আপনার আইডিয়া করতে হবে। আবার ওই অ্যাক্টিভিটি করার জন্য কোন হিউম্যান রিসোর্স ওইটাকে ভালোভাবে কাজ করতে পারে, সেটাও আপনার বের করতে হবে। ওই অ্যাক্টিভিটি কি আপনি ইন-হাউস করবেন নাকি আপনার এক্সটার্নাল থার্ড পার্টি দিয়ে করবেন, সেটা নিয়েও আপনাকে ফাইনালাইজ করতে হবে। যদি আপনি এটাকে থার্ড পার্টি দিয়ে করেন, তাহলে প্রক্যুরমেন্টের মধ্যে ওই অ্যাক্টিভিটি বা ওই স্কোপটাকে এড করার প্রয়োজন হবে, তাই না? সো এই আলোচনাটা আমি যখন অ্যাক্টিভিটি শুরু করলাম, তখনই কিন্তু এটা ওপেন হয়ে গেল। সো আমি আমার অ্যাক্টিভিটির জন্য কি রিসোর্স লাগবে, আমার অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ খরচ হবে, ওই অ্যাক্টিভিটির ডিউরেশনটা কেমন হবে, ওই অ্যাক্টিভিটি করার জন্য আমার কি কি রিস্ক আছে, সেগুলো কিন্তু আমাকে আলোচনা শুরু করে দিতে হবে। এখানে বেসিক্যালি ৪ টা অ্যাক্টিভিটিস এর ডিরেক্টলি রিলেশনশিপ দেখানো হয়েছে। আমাদের ১ম রিলেশনশিপটা হলো যে আমাদের অ্যাক্টিভিটির জন্য কি কি রিসোর্স লাগবে। তারপরে আমার অ্যাক্টিভিটি যেই লিস্টটা পেয়েছি সেটাকে আমি সিকোয়েন্স করব কিভাবে, মানে কোন কাজের পরে কোন কাজটা করব। আমার অ্যাক্টিভিটির কি কস্ট আছে, আমার অ্যাক্টিভিটির কি রিস্ক আছে। ঠিক আছে? এই ৪ টা কাজ যখন আমার কিউমুলেটিভলি আপনি যখন করতে থাকবেন, অ্যা আপনার যখন রিসোর্স ফাইনালাইজ হলে আপনি কি করতে পারবেন? আপনি জানবেন যে এই রিসোর্স কতদিনে এই অ্যাক্টিভিটিটা করতে পারবে। তাই না? আবার আপনি যখন জানবেন যে রিসোর্স যখন আপনার ফাইনালাইজ হয়ে যাবে, আপনি কিন্তু খুব সহজে কস্ট এস্টিমেশন করতে পারবেন ওই অ্যাক্টিভিটির জন্য। আপনি যখন অ্যাক্টিভিটিটা জেনে গেছেন, আপনার ওই অ্যাক্টিভিটির মধ্যে কোনো রিস্ক আছে কিনা, মানে কোনো আনসার্টেন ইভেন্ট যদি ওই অ্যাক্টিভিটির ক্ষেত্রে ঘটে, তাহলে আপনার কোনো ইমপ্যাক্ট আছে কিনা আপনার প্রজেক্টের, এই এনালাইসিস গুলো আপনি শুরু করে দিতে পারেন। এই ৪ টা এনালাইসিস এর থ্রুতে বেসিক্যালি রিসোর্স যেটা আপনার ডিউরেশন এর সাথে রিলেটেড, এবং যেটা আইডেন্টিফাই যেসব রিস্ক আছে যেগুলা, সেটাও আসলে ডিউরেশন এর সাথে রিলেটেড আছে। আপনি যখন এই ৩ টা আইডিয়া আপনি কনসিডারেশন নিয়ে কিন্তু আপনি আপনার অ্যাক্টিভিটির ডিউরেশনটাকে এস্টিমেট করতে পারবেন। ঠিক আছে? বেসিক্যালি তার মানে আপনার রিসোর্স কতটুকু লাগবে, আপনার অ্যাক্টিভিটির মধ্যে সিকোয়েন্স কোনগুলো, আপনার রিস্ক রেসপন্সটা কি, এই ৩ টাকে নিয়ে আপনি আপনার প্রতিটা অ্যাক্টিভিটির একটা এস্টিমেশন করার চেষ্টা করেন। মানে কতদিন সময় লাগতে পারে, এইটা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। এবং এই এস্টিমেশন করার আগে কিন্তু আপনি অ্যাক্টিভিটি গুলোকে সিকোয়েন্স করে নিচ্ছেন, কোন কাজটাকে সিকোয়েন্সিয়ালি করবেন, কোন কাজটাকে প্যারালালি করবেন। এই আইডিয়াটাও কিন্তু আপনি করে ফেলছেন। তার মানে আপনার কাছে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আছে, আপনি এখন ডিউরেশন এস্টিমেট করলেন। সো আপনি যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম আর ডিউরেশনকে এস্টিমেট করতে পারছেন, আপনি খুব সহজে কিন্তু বলতে পারছেন ওই নেটওয়ার্কের মধ্যে কোন অ্যাক্টিভিটি গুলা নিয়ে আপনার ক্রিটিক্যাল পাথটা জেনারেট হচ্ছে। কোন অ্যাক্টিভিটির মধ্যে কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট অনেক অ্যাক্টিভিটিস আছে। তার মানে অ্যাক্টিভিটির প্রিডিসেসর হয়তো অনেকগুলা হতে পারে, একটা অ্যাক্টিভিটির সাকসেসর অ্যাক্টিভিটিসও অনেকগুলা হতে পারে। সো আপনি যখন এই ৩ টা কাজ হয়ে যাবে, সো আপনার হাতে কিন্তু একটা নরমাল একটা শিডিউল চলে আসবে।
ঠিক আছে? শিডিউল চলে আসবে বলতে আমি বুঝাচ্ছি যে যখন আপনি শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম রেডি, আপনার ডিউরেশন যখন রেডি হয়ে যাচ্ছে, আপনি যখন এটা নেটওয়ার্ক ডায়াগ্রামে ইনপুট দিবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন ক্রিটিক্যাল পার্টটা আমার সবচেয়ে লংগেস্ট পার্টটা কোনটা। রাইট? এবং লংগেস্ট পার্টটাই কিন্তু আপনার সবচেয়ে ফাস্টেস্ট ডিউরেশন ফর ইউর প্রজেক্ট, তাই না? সো আপনি এটা কিন্তু জেনে গেলেন। বাট এটার সমস্যাটা যেটা হলো সেটা হলো যে আপনি ডিউরেশন যখন করেছেন, আপনি জেনারেলাইজলি চিন্তা করেছেন, আপনি কিন্তু চিন্তা করেননি কোনো বাউন্ডারি বা কোনো কনস্ট্রেইন এর কথা। বা আপনার কন্ট্রাক্টে যদি কোনো কনস্ট্রেইন এর কথা উল্লেখ থাকে, আপনার স্পন্সররা যদি আপনাকে কোনো কনস্ট্রেইন এর কথা বলে থাকে, এটার কম্পারিজন কিন্তু আপনি করেননি। তাই না? আপনি যখন এইটা করবেন তখন আপনি দেখবেন যে না, আসলে আপনাকে শিডিউলটা হয়তো আপনি বেশি স্কিউজ করে ফেলেছেন। শিডিউলটা হয়তো আপনার অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন। যখন বেশি সময় নিয়ে ফেলছেন আপনাকে কিছু কম্প্রেশন টেকনিক ইউজ করতে হবে যাতে আপনি আপনার প্রজেক্টটাকে প্রজেক্ট শিডিউলটাকে একটু ডিউরেশনটাকে স্কিউজ করতে পারেন। হতে পারে যে যে আপনি যে রিসোর্স মেথোডোলজিকে নিয়ে চিন্তা করেছেন, কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনি হয়তো শেয়ারিং রিসোর্স ইউজ করবেন। হতে পারে থার্ড পার্টি রিসোর্সটাকে ইউজ করতে পারছেন। সেরকম কিছু চিন্তা করে আপনি রিসোর্স করেছিলেন। তো দেখা গেছে যে আপনার কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনার সেইম রিসোর্সকে আপনি অনেক বেশি সময় ধরে ইউজ করছেন। সো আপনার এইটাকে যখন আপনার ফাইন্ডিংস হবে, আপনার টার্গেট থাকবে হলো আপনি যাতে সেইম রিসোর্সকে একটা কনস্ট্যান্ট পেইসে ওভার দ্য অর্গানাইজেশনের যে প্রজেক্টের যে টাইমলাইন আছে সেই সময়টা কাজ করানোর জন্য। সো আপনাকে রিসোর্স লেভেলিং করতে হবে। আপনাকে কম্প্রেস করে শিডিউলটাকে কিছু কম্প্রেশন টেকনিক ইউজ করে শিডিউলটাকে কম্প্রেস করারও চেষ্টা করা প্রয়োজন হতে পারে। তার মানে হলো আপনি আপনার জেনারেল স্ট্রাকচার, জেনারেল যে ফাইন্ডিংসটা হয়েছে সেটাকে আরো একটু রিফাইন করে আপনি রিফাইন করবেন। রিফাইন করার পর আপনি দেখবেন সিমুলেশন কিছু টুলস ইউজ করে সাচ অ্যাজ মন্টি কার্লো সিমুলেশন, এটাকে আপনি ইউজ করে দেখবেন যে আপনার যে শিডিউলটা আপনি তৈরি করেছেন এর প্রবাবিলিটি, সাকসেস হওয়ার প্রবাবিলিটি কতটুকু, বা আপনি যেই কন্টিনজেন্সি প্ল্যানটা ধরেছেন সেটা কি ওভারঅল প্রজেক্ট রিস্কের সাথে মেনটেন করে হচ্ছে কিনা। সো এইটা হলো আপনার আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য বা আপনার যে ম্যানেজমেন্ট আছে তাকে যখন আপনি শিডিউলটা রিপ্রেজেন্ট করবেন উইথ ইওর অ্যানালাইসিস যে প্রবাবিলিটি কতটুকু সাকসেস হইতে পারে, কোন ডেটে প্রজেক্টটা যদি আমি ডিউরেশনটাকে ধরি তার পসিবিলিটি অফ কমপ্লিশনের পার্সেন্টেজ কত, এটা যখন আপনি শো করবেন আপনার ম্যানেজমেন্টকে তখন ম্যানেজমেন্ট কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। রাইট? সো এই কাজগুলা করে আপনি আপনার ম্যানেজমেন্টের কাছে যাবেন এবং ম্যানেজমেন্ট আপনাকে অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে সেটা হয়ে যাবে প্রজেক্টের জন্য বেসলাইন। সো আপনি যখন বেসলাইন পেয়েছেন তার মানে কি আপনি একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম পেয়েছেন, ক্রিটিক্যাল পাথ পেয়েছেন, আহ, আপনার কাছে কোন অ্যাক্টিভিটি কখন শেষ হবে, কখন শুরু হবে সেটা পেয়েছেন। আপনি যদি কোনো স্পেসিফিক টার্গেট থাকে কোনো অ্যাক্টিভিটি শেষ হলে আপনি হয়তো একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন, সেই মাইলস্টোন লিস্টটা থাকতে পারে। আপনি কোন কনসিডারেশনে এই প্রজেক্টের শিডিউলটা করেছেন, কি অ্যাজিউম করে নিয়েছেন, কি কনস্ট্রেন্টকে কনসিডার করেছেন, সেগুলো লিস্ট আকারে থাকতে পারে, তার মানে শিডিউল ডাটাটা থাকতে পারে। বেসিক্যালি এই কম্বিনেশন নিয়ে কিন্তু আপনার প্রজেক্টের শিডিউল বেসলাইন হয়। যখন প্রজেক্টের শিডিউল বেসলাইন হয় দ্যাট মিনস এইটা আসলে চেঞ্জ করতে হলে আপনাকে ফর্মাল যে চেঞ্জ রিকোয়েস্ট অথবা চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর আছে সেই প্রসিডিউরকে ফলো করে আপনাকে চেঞ্জ করতে হবে। সো আমরা আমরা যখন এই ডেভেলপ শিডিউলটা হয়ে গেল, আমার শিডিউলটা ডেভেলপ হয়ে গেল, আমার কাছে শিডিউল বেসলাইন আছে, আমার কাছে প্রজেক্টের শিডিউলটা আছে, আমার কাছে শিডিউল ডাটাটা আছে। প্রজেক্ট শিডিউলের মধ্যে আপনার বার্ট চার্ট, মাইলস্টোন লিস্ট অথবা বার্ট চার্ট, মাইলস্টোন লিস্ট, এইটাই ৩ টাই বেশি মেজর ইম্পোর্টেন্ট। ওকে? সো এটা পেয়ে আপনি আপনার প্রজেক্টের ওয়ার্ক গুলাকে, অ্যাক্টিভিটিস গুলাকে শুরু করে দিলেন। যখন প্রজেক্টটা মেইনটেন্যান্স মনিটরিং এ আছে, আপনার ১ম কাজ হলো আপনি কোনোভাবে আপনার বেসলাইনকে হাত দিবেন না। সো কোনো কারণে যদি একটা সার্টেন টাইমের পরে আপনি যখন প্রজেক্টটা করছেন আপনি দেখবেন যে কি পরিমাণ প্ল্যান ভার্সাস অ্যাকচুয়াল করে দেখার চেষ্টা করবেন ভেরিয়েন্সটা কেমন। যদি ভেরিয়েন্সটা বেশি হয়, আপনি যদি মনে করেন যে প্রজেক্টের বেসলাইনকে হিট করছে, তাহলে হয়তো আপনি কিছু কারেক্টিভ অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। সেই কারেক্টিভ অ্যাকশনটা নিলে যদি আপনার বেসলাইন স্টিল ইনট্যাক্ট থাকে, তাহলে আপনার চেঞ্জ রিকোয়েস্ট করার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি দেখেন যে না আপনার বেসলাইনকে চেঞ্জ করতে হবে তাহলে আপনাকে নতুন বেসলাইন অ্যাপ্রুভাল নিতে হবে থ্রু চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউরের ফর্মাল চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর দিয়ে। সো যখন আপনি নতুন বেসলাইন ক্রিয়েট করার চেষ্টা করবেন তখন আপনি ট্রেন্ড দেখবেন, ফোরকাস্ট করার চেষ্টা করবেন যে আসলে
এখনকার স্টেজে আপনি কোন সময় যে প্রজেক্টটা নতুন করে শেষ করতে পারবেন। সো এইটাকে আপনি এই ভেরিয়েন্স, ট্রেন্ড ফোরকাস্ট করে আপনি একটা নতুন প্রজেক্ট শিডিউল করবেন, শিডিউল বেসলাইন তৈরি করবেন, যেটা আ আ কন্ট্রোল বোর্ডের কাছে ফরমালি আপনি প্রেজেন্ট করবেন। তারা যদি এটাকে অ্যাপ্রুভাল দেয়, তাহলে সেটা হয়ে যাবে আবার আপনার জন্য বেসলাইন। এই ফুল প্রক্রিয়াটা আপনি করবেন কন্ট্রোল শিডিউলের প্রসেসের মধ্যে। ওকে? সো এই যে এটা হলো জেনারেল ৫ টা প্রসেসের আ ডেভেলপ শিডিউলের ৫ টা প্রসেসের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। আমরা নরমালি যখন প্রজেক্টে শিডিউল করি, আমরা বেসিক্যালি এই কাজগুলো করি। আমরা শিডিউল টুল হিসেবে নরমালি এক্সেল অথবা মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করে থাকি। আমি এটাই ইউজ করেছি। সো এটাই করি যে ফার্স্টে অ্যাক্টিভিটি গুলোকে লিস্ট আউট করি। মাইক্রোসফট প্রজেক্টে সেটা লিস্ট করি। তারপর রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করি যেটা সিকোয়েন্সের মতো। হয়তো ফিনিশ টু স্টার্ট অথবা স্টার্ট টু স্টার্ট এই ২ টাই আমি বেশি ইউজ করেছি। তারপর যখন আপনি ডিউরেশন দিবেন, আপনার রিসোর্সকে এড করা শুরু করবেন, তখন আপনি দেখবেন যে মাইক্রোসফট প্রজেক্টও আপনাকে অ্যালার্ট দিবে যে হ্যাঁ, এই রিসোর্সটাকে ওভারল্যাপ হয়ে গেছে, আপনাকে লেভেল করা লাগবে। এটা অটোমেটিক করা যায় মাইক্রোসফট প্রজেক্টেও যে আপনি যদি চান রিসোর্সকে লেভেল করতে। সো এই হলো জেনারেল আইডিয়া। এই যে জেনারেল আইডিয়া অনুসারে আমি করলাম, এইটার ডিটেইল মানে এইটার জেনারেল আইডিয়াটা করার চেষ্টা করলাম। এই জেনারেল আইডিয়াটা আসলে লেখা থাকবে প্ল্যান, ডেভেলপ শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে। তার মানে আপনি যখন কাজটা শুরু করবেন তার আগে আপনি প্ল্যান করবেন আপনি ওভারঅল কিভাবে করতে চান, সেটা প্ল্যান করে তারপর আপনি কাজটা করার চেষ্টা করবেন। সেই কারণেই এই প্ল্যানটা মানে কমপ্লিট ৫ টা প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল হয়। তার ডিটেইলস সামারাইজ করা থাকে আপনার প্ল্যান শিডিউলে। আপনি ভেরিয়েন্স এনালাইসিসটা কোন প্রক্রিয়াতে করবেন, এটা লেখা থাকবে প্ল্যান শিডিউলে। আপনি ডিউরেশনকে ডে হিসেবে ধরবেন, নাকি ইয়ার হিসেবে ধরবেন, নাকি মান্থ হিসেবে ধরবেন, উইক হিসেবে ধরবেন, এটার কনফার্মেশনও দেয়া থাকবে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে। ঠিক আছে? এটা হলো জেনারেল আইডিয়া। এতটুকুই আজকে জাস্ট এটা একটা শর্ট এপিসোড করে দিলাম যাতে আপনারা খুব সহজে সংক্ষেপে একটা জায়গায় শিডিউল ম্যানেজমেন্টের সবগুলো প্রসেস সম্পর্কে একটু আইডিয়া নিতে পারেন। সো thank you very much. Thank you for your watching. See you in our next episode.